একটি ছোট্ট ঘর থেকে শুরু, মাত্র ৬ জন ছাত্র সামনে বসে এবং একজন মানুষ যার হাতে কোনো বড় ডিগ্রি নেই, কোনো কর্পোরেট ব্যাকিং নেই, কোনো মিডিয়া সাপোর্ট নেই। শুধু আছে একটি কণ্ঠস্বর, একটি ভাষা এবং একটি বিশ্বাস যে দেশের গরিব ছেলেমেয়েরাও সঠিক শিক্ষা পাওয়ার যোগ্য। সেই মানুষটা আজ ২৫.৯ মিলিয়ন সাবস্ক্রাইবারের ইউটিউব চ্যানেলের মালিক। ১০৭ মিলিয়ন ইউরোর অফার ফিরিয়ে দেওয়া মানুষ। কিন্তু আজ সেই মানুষের বিরুদ্ধে এফআইআর দায়ের, কোচিং সেন্টারে গুলির শব্দ, দিল্লি হাইকোর্টে মানহানির মামলা এবং তার কোচিং সেন্টারের দরজায় সিলমোহর। কি হলো এই মানুষটার? কিভাবে একজন দেশপ্রেমিক শিক্ষক রাতারাতি আইনি বিতর্কের কেন্দ্রে? আজকের বিং ইনসাইডে আমরা বলবো সেই সম্পূর্ণ গল্প, যেটা অনুপ্রেরণা আর বিতর্ক একই মঞ্চে দাঁড়িয়ে আছে। শুরুর গল্প, একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা। ফয়সাল খান বিহারের একজন সাধারণ মানুষ। তিনি বড় হয়েছেন সেই পরিবেশে যেখানে শিক্ষা মানেই ব্যয়বহুল কোচিং সেন্টার, যেখানে গরিব ঘরের ছেলেমেয়েরা সুযোগ পায় না বলেই ধরে নেওয়া হয়। কিন্তু ফয়সাল খান সেই ধারণাটা চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিলেন। শুরুটা ছিল অত্যন্ত সাধারণ, মাত্র ৬ জন ছাত্র নিয়ে পাটনার একটি ছোট্ট ঘরে ক্লাস শুরু হলো। কিন্তু সেই ক্লাসে কিছু একটা ছিল আলাদা, ভাষা ছিল আলাদা, স্টাইল ছিল আলাদা এবং মানুষটার মনের ভেতর একটা আগুন ছিল যা শিক্ষার্থীদের সরাসরি স্পর্শ করত। ভাষার জাদু, যে পদ্ধতি কোটি মানুষের হৃদয় জিতেছে। খান স্যারের সাফল্যের সবচেয়ে বড় রহস্য তার ভাষা এবং পদ্ধতি। তিনি ভোজপুরি এবং হিন্দির একটি অনন্য মিশ্রণে কথা বলেন, যে ভাষায় বিহারের গ্রামের একজন সাধারণ ছাত্র নিজেকে খুঁজে পান। কঠিন ইতিহাস হোক বা জটিল ভূগোল বা বিজ্ঞানের কঠিন সূত্র, খান স্যার সেগুলো এমন গল্পের আকারে বলেন যে একবার শুনলে আর ভোলা যায় না। আন্তর্জাতিক রাজনীতির জটিল বিষয়গুলো তিনি এমনভাবে বোঝেন যেন গ্রামের চায়ের দোকানে বন্ধুরা গল্প করছেন। এই পদ্ধতি শুধু শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখে না, এটা তাদের নিজেদের বলে মনে করিয়ে দেয়, এই স্যার আমার আমার মতো করেই কথা বলেন। দেশপ্রেমের রাজনীতি আবেগ নাকি কৌশল? খান স্যার ক্লাসে একটি বড় বৈশিষ্ট্য গভীর দেশপ্রেম। প্রতিটি ক্লাসে, ইতিহাস হোক বা বিজ্ঞান, তিনি এমনভাবে বিষয়গুলো উপস্থাপন করেন যেখানে দেশের প্রতি গর্ব এবং দায়িত্বের অনুভূতি স্বাভাবিকভাবেই জেগে ওঠে। কিন্তু বিং ইনসাইট একটি প্রশ্ন করতে চায়, এই দেশপ্রেম কি সত্যিকারের আবেগ, নাকি এটি একটি চতুর ব্র্যান্ডিং কৌশল? উত্তর সম্ভবত দুটোই। কানসার সম্পর্কে যারা তাকে কাছ থেকে দেখেছেন তারা বলেন তার দেশপ্রেম এবং আন্তরিক এবং গভীর, কিন্তু একই সাথে এই দেশপ্রেমের ব্র্যান্ডিং তাকে কোটি কোটি শিক্ষার্থীর হৃদয়ে পৌঁছে দিয়েছে এবং সেই পৌঁছানো তার ব্যবসাকেও অনেক সাহায্য করেছে। ১০৭ মিলিয়ন ইউরোর গল্প, যে অফার ফিরিয়ে দিয়েছিলেন। খান স্যারের গল্পে সবচেয়ে আলোচিত অধ্যায় সেই ১০৭ মিলিয়ন ইউরোর অফার। করোনার সময় অনলাইন শিক্ষার বাজার বিশাল হয়ে উঠেছিল। বড় এডটেক কোম্পানিগুলো প্রচুর অর্থ ঢালছিল জনপ্রিয় শিক্ষকদের কিনে নিতে। খান স্যারের কাছে বিশাল একটি প্রস্তাব এলো, ১০৭ মিলিয়ন ইউরো, অর্থাৎ বাংলাদেশি টাকায় ১,০০০ কোটিরও বেশি। কিন্তু খান স্যার সেই অফার ফিরিয়ে দিলেন এবং বললেন, আমার দেশের গরিব ছেলে মেয়েদের জন্য বিনামূল্যে বা স্বল্প মূল্যে পড়ানো বন্ধ করব না। এই সিদ্ধান্তের মানবিক মূল্য অনস্বীকার্য। কিন্তু বিং ইনসাইট মনে করে এই গল্পের আরও একটি দিক আছে। এই প্রত্যাখ্যানের গল্পটি নিজেই একটি অত্যন্ত শক্তিশালী মার্কেটিং টুল হয়ে উঠেছিল, যা তাকে বিক্রি না হওয়া দেশপ্রেমী শিক্ষক হিসেবে কোটি মানুষের কাছে প্রতিষ্ঠিত করেছিল। খান গ্লোবাল স্টাডিজ, একটি ব্র্যান্ডের জন্ম। মাত্র ৬ জন ছাত্র থেকে ২৫.৯ মিলিয়ন সাবস্ক্রাইবার। এই যাত্রা শুধু সংখ্যার নয়, এটা একটি ব্র্যান্ডের জন্ম এবং বিকাশের গল্প। খান গ্লোবাল স্টাডিজ অর্থাৎ কেজিএস আজ ভারতের সবচেয়ে বড় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্মগুলোর একটি। পাটনার সেই ছোট্ট ঘর থেকে শুরু করে আজ প্রয়াগরাজ, পাটনা এবং আরও অনেক শহরে কেজিএস এর শাখা। ইউটিউবের কোটি কোটি বিনামূল্যে ভিডিও এবং স্বল্প মূল্যে প্রিমিয়াম কোর্স, এই মডেলটা চালাকির সাথে দুটো জিনিস একসাথে করেছে। বিনামূল্যে দিয়ে বিশাল দর্শক তৈরি করেছে এবং সেই দর্শকের একটি অংশকে পেইড কোর্সে রূপান্তরিত করেছে। এটা দোষের কিছু নয়, কিন্তু সততার সাথে স্বীকার করা দরকার। এটা একটি চমৎকার ব্যবসায়িক মডেল, শুধু দানশীলতায় নয়। ২ জুন ২০২৬, যেদিন সব বদলে গেল। ২ জুন ২০২৬, পাটনা, কদমকোয়ান এলাকা। খান গ্লোবাল স্টাডিজের সামনে একদল দুষ্কৃতী এলো হঠাৎ। ভাঙচুর শুরু হলো।
পাথর উড়তে লাগলো, কাজ ভাঙলো, সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলো। খান স্যার প্রথম বললেন প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টারের লোকেরা এই কাজ করছে। কিন্তু তারপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হলো এবং সেই ভিডিওতে যা দেখা গেল তা পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিল। ভাঙচুরের পর খান স্যারের নিজের দুজন নিরাপত্তারক্ষী আকাশের দিকে ফাঁকা গুলি চালালেন। এরিয়াল ফায়ারিং। পাটনার একটি ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে এই দৃশ্য যেটা যেটা ক্যামেরা ধরেছে সেটা দেখে পাটনা পুলিশ আর অপেক্ষা করেননি। এফআইআর এবং আইনি জটিলতা। ঘটনা থেকে মামলায় পাটনা পুলিশ ভিডিওর সত্যতা যাচাই করল এবং এফআইআর দায়ের হলো খান স্যার বা ফয়সাল খান এবং তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে অভিযোগ উস্কানি প্রদান এবং আর্মস অ্যাক্ট অর্থাৎ অস্ত্র আইন লঙ্ঘনের। 4 জুন নাগাদ 2 নিরাপত্তারক্ষীকে পুলিশ আটক করল। তারা এখন বিভাগীয় তারা এখন বিচার বিভাগীয় হেফাজতে জুডিশিয়াল কাস্টাডিতে আছেন। খান স্যার নিজে গ্রেপ্তার এড়াতে পাটনা সিভিল কোর্টে আগাম জামিনের আবেদন করলেন এবং 20 জুন আদালত তাকে বড় স্বস্তি দিল। পরবর্তী শুনানি 25 জুন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। নো কোর্সিভ অ্যাকশন অর্থাৎ তিনি পুলিশি হেফাজতে নেই, কিন্তু আইনি লড়াই এখনো চলছে। কোচিং মাফিয়ার দ্বন্দ্ব আসল গল্পের গভীরে যায় চলুন। তো এই পুরো ঘটনাকে বুঝতে হলে পাটনার কোচিং শিল্পটাকে বুঝতে হবে। পাটনা, বিশেষত কদমকুয়ান এলাকাটা ভারতের একটি বিশাল কোচিং হাব। এখানে হাজার হাজার কোচিং সেন্টার, লক্ষ লক্ষ ছাত্র এবং বিশাল অর্থের প্রতিযোগিতা। খান স্যার এই বাজারে দ্রুত শীর্ষে উঠেছেন এবং এই উত্থান অনেকের স্বার্থে আঘাত করেছে। প্রতিদ্বন্দ্বী কোচিং জ্ঞানবিন্দু মালিক রোশন আনন্দ এই ঘটনার সাথে জড়িয়ে পড়েছেন। পুলিশ তাকেও গ্রেপ্তার করেছিল। জামিনে মুক্ত হয়ে তিনি অভিযোগ করেছেন খান স্যার পুলিশের উপর প্রভাব খাটিয়ে তাকে ফাঁসাচ্ছেন। এই পাল্টা অভিযোগ মামলাটিকে আরো জটিল করে তুলেছে। তো অঞ্জনা ওম কশ্যপ বনাম খান স্যার টেলিভিশনের তর্ক থেকে আদালত, এই পুরো বিতর্কের মাঝে আরেকটি মামলা যোগ হলো। 2026 সালের নিট ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি ভারতে বিশাল আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই বিষয় আজতাকের একটি লাইভ টেলিভিশন ডিবেটে প্রবীণ সাংবাদিক অঞ্জনা ওম কাশ্যপ অনলাইন শিক্ষকদের 2 পয়সার শিক্ষক বললেন। খান স্যার এই মন্তব্যে তীব্রভাবে প্রতিক্রিয়া দিলেন। ভিডিও বানিয়ে অঞ্জনাকে পাল্টা আক্রমণ করলেন এবং তারপর অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্ক দিল্লি হাইকোর্টে খান স্যারের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানি মামলা ঠুকে দিল। কিন্তু এই মামলা একটি বড় প্রশ্ন তুলে দিয়েছে। কোথায় সমালোচনার সীমা এবং কোথায় মানহানির শুরু? কোচিং সিল আইনের ভার নাকি রাজনৈতিক চাপ? এই সব বিতর্কের মাঝে আরেকটি আঘাত প্রয়াগরাজ এবং পাটনায় কেজিএস এর কিছু শাখায় প্রশাসনিক পরিদর্শন হলো। অভিযোগ ফায়ার সেফটি নিয়ম লঙ্ঘন এবং বিল্ডিং এর নকশাগত ত্রুটি। কিছু সেন্টার সাময়িকভাবে সিল করার নির্দেশ দেওয়া হলো। এখন প্রশ্ন হলো এই সিলিং কি সত্যি নিয়ম লঙ্ঘনের কারণে নাকি এটা কোচিং মাফিয়াদের প্রভাবে প্রশাসনিক চাপ প্রয়োগ? খান স্যারের সমর্থকরা বলছেন এটা পরিকল্পিত হয়রানি, বিরোধীরা বলছে নিয়ম সবার জন্য একই হওয়া উচিত। সত্যটা তদন্তের পর বের হবে। সমর্থক বনাম সমালোচনা, দুটি বাস্তবতা। এই পুরো বিতর্কে পৃথিবী 2 ভাগ। একটি দল বলছে খান স্যার একজন সত্যিকারের দেশপ্রেমিক শিক্ষক যাকে কোচিং মাফিয়ারা ষড়যন্ত্র করে ধ্বংস করতে চাইছে। আরেকটি দল বলছে খান স্যার একটি ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ড রক্ষা করতে গিয়ে তিনি আইনের সীমা অতিক্রম করেছেন। বিং ইনসাইড মনে করে সত্য কোনো একটি দলের দাবিতে নেই। সত্য হলো খান স্যার সত্যিকারের অনেক ভালো কাজ করেছেন। লক্ষ লক্ষ গরিব শিক্ষার্থীর জীবন পরিবর্তন এনেছেন। কিন্তু একই সাথে তার প্রতিষ্ঠানে যে অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে সেটা কোনো কারণেই ন্যায্য নয়। মনোবিজ্ঞান এবং ব্র্যান্ডের ফাঁদ যখন সাফল্য বোঝা হয়ে যায়। এই গল্পে একটি গভীর মনোবৈজ্ঞানিক সত্য আছে। যখন একজন মানুষ কোটি কোটি মানুষের আইকন হয়ে যান তখন তিনি শুধু একজন শিক্ষক নন, তিনি হয়ে যান একটি আন্দোলনের প্রতীক। এবং সেই প্রতীককে রক্ষা করতে গিয়ে মানুষ কখনো কখনো এমন সিদ্ধান্ত নেন যা স্বাভাবিক পরিস্থিতিতে নিতেন না। খান স্যার নিরাপত্তারক্ষীদের সেই মুহূর্তের সিদ্ধান্ত হয়তো সেই রক্ষার মানসিকতার একটি ভুল প্রকাশ, কিন্তু সেই ভুলের দায় খান স্যারকেও বহন করতে হবে, কারণ তার প্রতিষ্ঠানের মানুষ তার নামে কাজ করছেন। তো মাত্র 6 জন ছাত্র থেকে 25.9 মিলিয়ন সাবস্ক্রাইবার,
এই যাত্রা অনুপ্রেরণার। এটা সত্য ১০৭ মিলিয়ন ইউরো ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত সাহসের। এটাও সত্য লক্ষ লক্ষ গরিব ছেলেমেয়েদের পাশে থাকার প্রতিশ্রুতি মানবিকতার। এটাও সত্য। কিন্তু কোচিং সেন্টারের সামনে আকাশে গুলি, এফআইআর, মানহানি মামলা, সিল হওয়া কোচিং, এই সত্যগুলো একই সাথে সত্য। খান স্যারের গল্প শেষ হয়নি। ২৫ জুনের শুনানি, তারপর আদালতের রায় এবং তারপর বাকি পথ। বিং ইনসাইড মনে করে একজন মানুষের ভালো কাজ তার ভুলকে ঢেকে দেয় না এবং একটি ভুল তার সারা জীবনের ভালো কাজকেও মুছে দেয় না। উভয় সত্যকে একসাথে ধারণ করতে পারাটাই পরিপক্ক বিচারের লক্ষণ। খান স্যার যদি এই সংকট থেকে বের হতে পারেন, তাহলে তার সবচেয়ে বড় পরীক্ষা হবে ক্ষমতা এবং দায়িত্বের মাঝে সঠিক ভারসাম্য রাখতে পারা। বিং ইনসাইড সত্যের সন্ধানে।